কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি বেসামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সে সুযোগ পাননি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সেনা সদর দপ্তরে এ বৈঠক শুরু হয়েছে। জানা গেছে, বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সহ অনেকে বৈঠকে অংশ নিয়েছেন। আন্দোলনকারী ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বান জানিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি দায়িত্ব নিচ্ছি, আর একটিও গুলি চলবে না। সোমবার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে, নতুন সরকার দেশ পরিচালনা করবে। তিনি আরও বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি, আপনারা আশাহত হবেন না, আপনাদের সব দাবি পূরণ করা হবে। সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান আরও বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে, আপনাদের জনগণ সব দাবি পূরণ করা হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে, আপনারা আশাহত হবেন না, সবাইকে নিয়ে দেশটাকে নতুন করে গড়তে হবে। তিনি আরও বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি, আপনাদের সব দাবি পূরণ করা হবে। সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হবে, প্রতিটি অন্যায়েরই বিচার হবে। এ সময় আন্দোলনরত ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বান জানান তিনি। নিজের দেওয়া এক বক্তব্যই কাল হলো শেখ হাসিনার। বক্তব্যের জেরেই বাড়ল আন্দোলনের গতি। সেই গতিতে সামনেই দাঁড়াতে পারলেন না তিনি, ছাড়তে হলো ক্ষমতা। কোঠা প্রথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় 5ই জুলাই। শুরুতে এই আন্দোলন অসহিংস হলেও তা সংঘাতপূর্ণ হয়ে ওঠে 15ই জুলাই থেকে। প্রথমে আন্দোলন প্রতিহত করতে নামেন ছাত্রলীগ ও দলীয় সমর্থকরা, পরে নামানো হয় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীকে। নিহত হন শতাধিক মানুষ। সরকারি চাকুরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত 14ই জুলাই সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধার নাতিপতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিপতিরা কোটা পাবে? কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর এমন কটূক্তিকর বক্তব্যে মর্মাহত ও অপমানিত বোধ করায় স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। এদিন রাত 10টার পর প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ভেতরে জড়ো হয়ে স্লোগান আর বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে রাত 11টার পর থেকে 1টা পর্যন্ত বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। কোটার বিরোধিতা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় তারা টিএসসি ও এর আশেপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। মাঝে মধ্যে স্লোগানে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো এলাকা। ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও বিভিন্ন হল থেকে বেরিয়ে যোগ দেন মধ্যরাতের এ বিক্ষোভে। শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়েও অবস্থান নেন। ঘণ্টা দেড়েক অবস্থান করে রাত 1টার পর ফিরতে দেখা যায়। মিছিলে শিক্ষার্থীরা বলেন, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি নও আমি নই, রাজাকার রাজাকার, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, ইত্যাদি ইত্যাদি স্লোগানে মুখরিত হয়। তাদের ক্ষোভ কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আলোচনায় যারা রয়েছেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিকেল 4টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান এসব তথ্য জানান। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া হবে। তবে এই মুহূর্তে আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। একই সঙ্গে শিক্ষার্থী সহ দেশবাসীদের সহযোগিতা চাই। সেনাপ্রধানের ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে নেবেন এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবে বিভিন্ন সূত্রে 18 জনের নাম জানা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যাদের নাম আলোচনায় আছে তারা হলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই সরকারের আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী, বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক, সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সাবেক আইজিপি নুরুল হুদা, বিজিবির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসর মইনুল ইসলাম, নিউ এইজ এর সম্পাদক নুরুল কবির, সাবেক সচিব ফজলুল কবির খান, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল অবসর গোলাম হেলাল মোর্শেদ খান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, আইনজীবী শাহিদিন মালিক, অর্থনীতিবিদ ডক্টর আহসান এইস মনসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং চাকমা সার্কেলের প্রধান পরামর্শক কুইন ইয়ান ইয়াং। আবু সাইদ মুগ্ধরা কখনো মরে না, মরিয়াও ওরা অমর হয়ে থাকবে নতুন বাংলাদেশে। কোটা সংস্কার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে সর্বপ্রথম নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। আন্দোলনের এক পর্যায়ে নিরস্ত্র সাইদ মারমুখী পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। এরপর তাকে গুলি করে হত্যার দৃশ্য দেখে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি ছড়িয়ে যায় বা সারা দেশে। এরপর চলমান আন্দোলনে আরেকটি ইতিহাস সৃষ্টি করা দৃশ্য ছিল মীর মাহফুজুর রহমান মুগ্ধর পানি বিতরণের ছবি। তিনিও নিহত হন এই সংঘাতের বলি হয়ে। নিহত এসব শিক্ষার্থীরা অমর বলে মন্তব্য করেছেন জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিব। দেশ জুড়ে উৎসবে মেতেছেন শিক্ষার্থী থেকে শুরু করে তাদের আন্দোলনের সংহতি জানানো সর্বস্তরের সাধারণ জনগণ। কারণ তাদের করা প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফার আন্দোলনই সফল হয়েছে। দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করেছেন। এরপরই নিহত আবু সাইদ ও মুগ্ধকে স্মরণ করে তানজিম সাকিব এক ফেসবুক পোস্টে লিখেছেন, আবু সাইদ মুগ্ধরা কখনো মরে না, তারা বেঁচে থাকবে আমাদের অন্তরে প্রজন্ম থেকে প্রজন্মে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন থাকবে আবু সাইদ মুগ্ধরা। প্রসঙ্গত, গত 16 জুলাই বেলা 2:30টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে তিনি হয়ে ওঠেন শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান নায়ক। এদিকে শেখ হাসিনার বিদায়ে নোয়াখালীতে শুকরানা নামাজ আদায় করেছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিদায়ে নোয়াখালীতে শুকরানা নামাজ আদায় করেছে আন্দোলনকারী ছাত্র জনতা। সোমবার 5ই আগস্ট জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলের সামনে এ নামাজ আদায় করা হয়। জানা যায়, দুপুর 2:30টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। এদিকে এক দফা দাবি আদায়ে নোয়াখালী সহ সারা দেশে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার 5ই আগস্ট দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে শুকরানা নামাজ আদায় করে ছাত্র জনতা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারের বিদায় হয়েছে, আমরা তাই আল্লাহর দরবারে শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ পড়েছি। আমরা আবার স্বাধীন হলাম, এই আনন্দ বলে শেষ করা যাবে না। যদিও লাখো
শহীদের রক্তের বিনিময়ে আজকের আবার নতুন বাংলাদেশ পেলাম। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর ইসলাম হৃদয় বলেন, লাশের উপর দিয়ে ক্ষমতায় টিকা যায় না। শেখ হাসিনা যা করেছেন তিনি ঘৃণিত হয়েই থাকবেন। আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে ক্ষমতা থাকতে গিয়ে উনি অনেক অন্যায় করেছেন। আমরা সকল ভাইদের হত্যার বিচার চাই। শেখ হাসিনা পালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন। দেশে আজকে যা ঘটলো এটা হওয়ার কথা ছিল। গণ অভ্যুত্থান কখনো ঠেকানো যায় না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সহজেই সমাধান করা যেত, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেদের কারণে এত মানুষ মারা গেল। গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, বাস্তবে এর সংখ্যা আরো অনেক বেশি। আরো কত মরদেহ কোথায় পড়ে আছে, কত গণকবর হয়েছে, কতগুলো নিরীহ মানুষের প্রাণ ঝরেছে। তিনি তো চলে গেলেন, এখন এর জবাব দেবে কে? 15 বছর মানুষ ভোট দিতে পারেননি। দিনের পর দিন ভোট চুরি করা হয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। শেখ হাসিনার বোঝা উচিত ছিল তিনিও তার দল কতটা অপ্রিয়। এই যে এত প্রাণহানি, এর জবাব কে দেবে? দেশে সুশাসনের মারাত্মক অভাব, তিনি সুশাসন দিতে পারেননি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হাজার হাজার গুলি ছোড়া হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে। এর আগে আমরা সবাই এইচ.এম. এরশাদকে স্বৈরাচার বলেছি, তখন মাত্র 6 জন মানুষ মারা যাওয়ায় তাকে স্বৈরশাসক বলছি। কিন্তু গত 15 বছরে কত মানুষের প্রাণহানি হয়েছে, হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে। 2009 সালে পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা মারা গেছেন। এখন এর জবাব দেবে কে? যাকে জাতির পিতা বলা হয়, তার পরিবারের সদস্যদের এত করুণ পরিণতি কেন হবে? তার এমন পরিণতি আমাদের দেখতে হলো। এসব হয়েছে তার দম্ভ এবং অহংকারের কারণে। শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেল 4:45 থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি বলেন, সোমবার বিকেল 4:45টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে। উল্লেখ্য যে সোমবার দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। সোমবার 5ই আগস্ট বিকেল 4টায় রাজধানীর ক্যান্টনমেন্টে জরুরি সভা শেষে এসব তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে, দেশকে সংস্কার করতে হবে। আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি, আপনারা আশাহত হবেন না, আপনাদের সকল দাবি পূরণ করা হবে। সেনাপ্রধান আরও বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে, প্রতিটি অন্যায়েরই বিচার হবে। আপনাদের সকলকে সাথে নিয়ে সেই বিচার কার্য পরিচালনা করতে হবে। ঐতিহাসিক 5ই আগস্ট। ইতিহাসের পাতায় আজকের এই 5ই আগস্ট স্মরণীয় হয়ে থাকবে। আজ সোমবার 5ই আগস্ট বাঙালি জাতির একটি স্মরণীয় দিন। টানা 15 বছর পর পরাজয় হলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এএফপির খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা ছিল আজ সোমবার 5ই আগস্ট। এর আগে 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুরো জুলাই মাস জুড়ে চলে এই আন্দোলন। এক পর্যায়ে সরকার কোটা সংস্কার করে, তবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে এক দফা দাবি উঠে আসে, শেখ হাসিনার পদত্যাগ। দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। আজ বেলা 11টার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের। কারফিউ উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে নৌপথে রিকশাযোগে পায়ে হেঁটে সাধারণ জনতা
রাজধানীর দিকে আসতে শুরু করেন। এক পর্যায়ে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে, লাখো লাখো মানুষের ভিড়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। সোমবার 5ই আগস্ট বিকেল 4টার দিকে সেখানে আগুন দেয় তারা। এ সময় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিতে থাকেন। এর আগে ধানমন্ডির এতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আগুন দেন আন্দোলনকারীগণ। সেখানেও তারা বিভিন্ন স্লোগান দেন। ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছেন। পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী হেলিকপ্টার এর মধ্যে ভারত পৌঁছে গেছে। এরই পরিস্থিতিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। নিরাপত্তা পরিস্থিতি দেখতে এরই মধ্যে কলকাতায় পৌঁছেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজি। সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ভারতের আসার সঙ্গে সঙ্গে তার যাবতীয় নিরাপত্তার দায়িত্বে থাকবে বিএসএফ সদস্যদের ওপর। যদিও ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন, তবে শেখ হাসিনার নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওপর। পাশাপাশি সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ যেন না ঘটে, সেজন্য অতিরিক্ত বিএসএফ সদস্যদের মোতায়েন করা হয়েছে। আপাতত সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ। এদিকে শেখ হাসিনার দেশ ছাড়ার খবর পেয়ে রাজধানীর মিষ্টির দোকানগুলোতে ভিড় পড়ে গেছে। অনেকে মিষ্টি কিনে আশেপাশের লোকজনকে খাওয়াচ্ছেন। সরেজমিনে দেখা গেছে পল্টনে এলাকার মিষ্টির দোকানে অনেকে আসছেন, মিষ্টি কিনছেন এবং সেইগুলো বিভিন্ন লোকদের মধ্যে বিতরণ করছেন। ম্যানেজার তারিকুল ইসলাম বলেন, 3টার পর থেকে মানুষ আসছে, মিষ্টি কিনছে। এ সময় কয়েকজনকে দোকানের সামনে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। একজন ক্রেতা 5 কেজি এবং 20 থেকে 35 কেজি মিষ্টি কিনেছেন। মিষ্টির দোকানে আজকে মিষ্টির সংকট পড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় 39,480 ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। অবরুদ্ধ এই উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি সেনারা আগ্রাসন চালায়নি। গাজার বেসামরিক প্রতিরক্ষা জানিয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল এমন একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। খবর আল জাজিরার। গত 7ই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিকভাবে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেখানে সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত কমপক্ষে 39,480 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও 16,314 জন। এর আগে অবরুদ্ধ এই উপত্যকায় কাতার ভিত্তিক আল জাজিরার 2 সাংবাদিক নিহত হন। আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইসমাইল আল গৌলো এবং তার সঙ্গে থাকা ফটো সাংবাদিক রামি আল রিফি নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী স্থানীয় সময় বুধবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে 7ই শরণার্থী শিবিরে ওই সাংবাদিকদের গাড়িতে হামলা চালানো হয়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। বুধবার গুপ্ত হত্যার শিকার হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। আল জাজিরার ওই 2 সাংবাদিক গাজায় অবস্থিত ইসমাইল হানিয়ার বাড়ির কাছাকাছি থেকে মূলত খবর সংগ্রহের জন্য গিয়েছিলেন। এদিকে 2 সহকর্মীকে হারিয়ে আল জাজিরার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।